হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংরেজি পাঠশালা। আজ থাকছে একটা অত্যন্ত চর্চিত এবং ছাত্রছাত্রীদের কাছে খুব ডিফিকাল্ট মনে হওয়া একটা টপিক, দ্যাট ইজ প্রিপোজিশন। ওকে, আজকের প্রিপোজিশন যে ভিডিওটা বা লেসেনটা তোমাদের সামনে আনছি, এটা কোনো কনভেনশনাল প্রিপোজিশনের এই নিয়ম এরকম ব্যাপার নয়, বা কোনো পার্টিকুলার প্র্যাকটিস সেশনও নয়। আজকের ভিডিওটি একটু আনকনভেনশনাল, এবং এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি তোমরা দেখো, তাহলে প্রিপোজিশন শেখার সঠিক ওয়েটা কি হওয়া উচিত এবং কেন প্রিপোজিশনকে এতটা কঠিন মনে হয় অনেক স্টুডেন্টদের কাছে এবং অনেক টিচারদের কাছেও প্রিপোজিশনের একটা বিভীষিকার জিনিস, এটা তোমরা বুঝতে পারবে। Why does preposition seem to be difficult for most of the students, and what should be the correct approach to practice preposition or to learn preposition? And this is the main learning topic of this video. Okay, তাহলে চলো প্রথমে দেখে নিই, why does preposition seem to be difficult for the student? ছাত্রছাত্রীদের কাছে প্রিপোজিশন কেন এত কঠিন মনে হয়? কেন কঠিন মনে হয় জানো? কারণ প্রিপোজিশনের দুটো ব্যবহার আছে, দুটো ক্ষেত্র আছে প্রিপোজিশনের। এক হচ্ছে এর কমন ইউজ, আর একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ইউজ। appropriate use। appropriate use আর common use। একটা উদাহরণ দিই তাহলে ভালো করে বুঝতে পারবে যে প্রিপোজিশনের এই দুটো ইউজ থাকার জন্য কতটা বিভ্রান্তিমূলক মনে হয় আমাদের কাছে, এবং সমাধানটা আমি বলবো। আগে কঠিন কেন মনে হয় এটা আগে ভালো করে দেখো, ঠিক আছে? দেখো, আমি একটা বাক্য লিখছি, ধরো আমি অফ প্রিপোজিশনটাকে ধরি, অফ। ওকে, অফ মানে আমরা কি জানি? ষষ্ঠীকারক বা পসেসিভ ফর্ম। র বিভক্তির ক্ষেত্রে আমরা কি করি? অফ ব্যবহার করি। যেমন আমি তোমাদের যদি বলি, ভালো করে খেয়াল করবা, এর কমন ইউজটা বলছি, এটা হচ্ছে কমন ইউজ। কি? দি নেম অফ আওয়ার স্কুল ইজ নেতাজি বিদ্যাপীঠ। ধরি, এরকম ধরি, নেতাজি বিদ্যাপীঠ, ধরো এরকম আমরা লিখলাম। তাহলে বুঝতে পারছো এই যে অফটা, এই অফের মানে কি? দ্য নেম অফ আওয়ার স্কুল, আমাদের স্কুলের। এই যে আমি যদি লিখছি স্কুলের, এই রটা মানে হচ্ছে অফ। এবার তোমাদের মাস্টারমশাই দিদিমণিরা কি বলেন? যে জেনারেলি অফ মানে হচ্ছে র, ষষ্ঠীকারক বা পসেসিভ ফর্ম। দিস ইজ কমন ইউজ। এবার তোমরা তো জেনে গেলে যে অফ মানে র, এবার র থাকলেই তোমরা অফ বসাবা, কিন্তু ব্যাপারটা মোটেও তা হয় না। যখন আমরা অ্যাপ্রোপ্রিয়েট ইউজের ক্ষেত্রে দেখি, তখনই মাথা গুলিয়ে ঘেটে ঘ হয়ে যায়। সেটা কীরকম? ধরো আমি একটা বাক্য লিখলাম, হি ডাইস অফ ডিজিজ, DISEAS। এর মানে কি? এর মানে সে রোগে মরে। ভালো করে খেয়াল করো, এখানে রোগে এ বিভক্তি আছে, ঠিক আছে? তাই এখানে এ বিভক্তির জন্য অফ হলো। আবার ডিজিজ থাকলে, রোগে মরলে ডাইয়ের পরে পৃথিবী উল্টে গেলেও অফ হবে, ঠিক আছে? এবার আর একটা বাক্য লিখছি, ধরো এখান থেকে, এখানে লিখি আমি, হি ডাইস ফ্রম ওভার ইটিং, বেশি খাবার জন্য সে মরে। তাহলে এখানে এখানে হি ডাইস ফ্রমই হবে, এখানে ফ্রম দিই, বেশি খাবার জন্য সে মরে। দেখো, এই ডাইজের পরে কখনো ফ্রম বসলো, ডাইজের পরে কখনো অফ বসলো। ওয়ার্ডের উপর ডিপেন্ড করে, মানের উপর ডিপেন্ড করে, কনসেপ্টের উপর ডিপেন্ড করে প্রিপোজিশন কিন্তু চেঞ্জ হয়ে যায়। কখনো অফ বসে, কখনো ফ্রম বসে। এখানে ফ্রম মানে কিন্তু জন্য,
ঠিক আছে, ফ্রম মানে জেনারেলি থেকে নয়, আমরা জানি ফ্রম মানে কমন ইউজ হচ্ছে থেকে, কিন্তু এখানে ফ্রম মানে আমরা দেখতে পাচ্ছি জন্য। এই জায়গাটা খেয়াল করো, আমরা অফের মানে জানতাম র, কিন্তু এখানে অফের মানে কি হয়ে গেল, এখানে অফের মানে হয়ে গেল রোগে, এ বিভক্তি হয়ে গেল, সেই রোগে মরে। কেন হলো? এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ইউজ। ডাইজের পরে যদি রোগে মারা যায় তাহলে অবশ্যই অফ প্রিপোজিশনটাকে বসাতে হবে। এটাই গ্রামারিয়ান যারা রয়েছে, ব্যাকরণবিদ, তারা তৈরি করে গেছে এরকম যে ডাইজের পরে অফ বসবে রোগের ক্ষেত্রে। ঠিক আছে, এই কারণেই সব ঘেটে ঘ হয়ে যাচ্ছে যে অফ মানে তো র বিভক্তি জানি, তাহলে এটা হচ্ছে কেন? এটা তো সমস্যা। প্রত্যেকটা প্রিপোজিশনে এরকম কমন ইউজ আছে, ফ্রম মানে থেকে, কিন্তু সব জায়গায় ফ্রম মানে থেকে হয় না। ঠিক আছে, ইন মানে এ হয়, তে বিভক্তি হয়, কিন্তু সব জায়গায় ইন মানে তে বা এ বিভক্তি হয় না। বোঝা গেল? তাহলে প্রিপোজিশনের জেনারেল যে ইন, অন, অ্যাট, এই যে প্রিপোজিশনগুলো, টু, এইগুলো খুব ঝামেলা করে দেয়। এগুলোর শব্দের উপর ডিপেন্ড করে, তারপরে বাক্যের মানে বিভিন্ন ভার্ব বা নাউনের উপর ডিপেন্ড করে আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদাটা হয়। ঠিক আছে, তাহলে কেন হয়? কারণ এর কমন ইউজ একরকম হয়, এর অ্যাপ্রোপ্রিয়েট ইউজ একরকম হয়। অ্যাপ্রোপ্রিয়েট মানে নির্দিষ্ট শব্দ, অর্থাৎ নির্দিষ্ট ভার্ব বা নির্দিষ্ট নাউনের পরে ওই নির্দিষ্ট প্রিপোজিশনটাই বসবে, এর কমন ইউজ যাই হোক না কেন। ঠিক আছে, তুমি অফের মানে র হলেও ডাইজের পরে অফই বসবে, এটা অ্যাপ্রোপ্রিয়েট, কারণ ডাইয়ের পরে রোগ বোঝালে অফ হয়। বোঝা গেল? এই দুটো ইউজ থাকার জন্যই কিন্তু, কমন ইউজ আর অ্যাপ্রোপ্রিয়েট ইউজ থাকার জন্যই কিন্তু প্রিপোজিশনটা তোমাদের কাছে এতটা কঠিন মনে হয়। তাহলে এবার উপায়টা কি? কি ওয়েতে শিখলে প্রিপোজিশনটা আয়ত্তে চলে আসবে, সেটাই এখন বলবো। কিপ ওয়াচিং। এবার দেখব যে সঠিক উপায়টা কি। এই যে প্রবলেমটা তো দেখে নিলাম যে এই প্রবলেমের জন্য আমাদের প্রিপোজিশন খুব কঠিন লাগে, এবার ওয়েটা দেখো। আচ্ছা দেখো, আমি এই 6টা স্টেপ বলেছি, এই 6টা স্টেপ যদি, আমি গ্যারান্টি দিয়ে বলছি, অ্যাসিওর করছি, এই 6টা স্টেপ যদি খুব অনেস্টলি তোমরা ফলো করো, প্রিপোজিশন তোমাদের হাতের নখদর্পণে হবে। এটা একদমই সায়েন্টিফিক্যালি প্রুভেন একটা মেথড। ওকে, এই মেথডটা সব থেকে ইফেক্টিভ মেথড। এই মেথডটা যদি তোমরা ফলো করতে পারো, প্রিপোজিশন সব পারবে। ঠিক আছে, তাহলে চলো কি মেথড একটু দেখে নিই। প্রথম কথা, লার্ন দ্য কমন অর বেসিক ইউজেস অফ অল প্রিপোজিশন। প্রিপোজিশনের বেসিক মানেগুলো আগে তুমি জেনে নাও। এ নিয়েও আমি, যদি তোমরা চাও, আমি ভিডিও নিয়ে আসতে পারি যে ফ্রমের বেসিক মানে কি, যে জেনারেল মানে কি, ফ্রম মানে থেকে, তাই তো, অফের মানে র, বিটুইন মানে দুজনের মধ্যে, এমন মানে সবার মধ্যে, বিসাইড মানে পাশে, ঠিক আছে, বিসাইডস মানে এছাড়া। এই যে এগুলো কমন ইউজ, এই কমন বা বেসিক ইউজগুলো তোমরা জেনারেল যে কোনো একটা গ্রামার বই থেকে আগে জেনে নাও যে প্রিপোজিশনের কমন ইউজগুলো কি কি। টু মানে তে, ঠিক আছে, তাহলে এই যে বেসিক ইউজগুলো, এই বেসিক ইউজগুলো তোমরা জেনে নাও। জেনে নেওয়ার পরে কি করবা, ওটা হচ্ছে একদম প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে কেয়ারফুলি পয়েন্ট আউট ইচ প্রিপোজিশন while রিডিং টেক্সট বুক, আনসিন প্যাসেজ আর রাইটিং প্যাসেজ। তোমরা তোমাদের যে যা 9, 10, 11, 12 যে ক্লাসেই পড়ো, টেক্সট বই তো আছে, টেক্সট বইতে অনেক টেক্সট পড়তে হয় ইংরেজিতে, আনসিন প্যাসেজ পড়তে হয়, রাইটিংয়ের প্যাসেজ পড়তে হয়, রাইটিং রিপোর্ট রাইটিং, স্টোরি রাইটিং এসব পড়তে হয়। তা যে যখনই কোনো ইংরাজি পড়বে, মাথাটা তখন এরকম থাকবে, তুমি যখন প্রিপোজিশনের কথা ভাববে, যে আমি ওই প্যাসেজটুক থেকে আমি প্রিপোজিশনগুলোকে ফাইন্ড আউট করব, প্রিপোজিশনগুলোকে পয়েন্ট আউট করব। প্রথম কাজ হচ্ছে তুমি ওই আনসিন প্যাসেজ, যে প্যাসেজ থাকুক, ওখান থেকে প্রিপোজিশনগুলোকে ফাইন্ড আউট করো, ওইখানে কাজটা শেষ। পরের স্টেপ কি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ওয়েদার ইট ইজ ইন কমন ইউজ অর ইন অ্যাপ্রোপ্রিয়েট ইউজ। তুমি এবার প্রিপোজিশন আন্ডারলাইন করা হয়ে গেল, এবার তুমি দেখে নাও যে সেই প্রিপোজিশনটা
কমন ইউজের মধ্যে পড়ছে না অ্যাপ্রোপ্রিয়েট ইউজের মধ্যে পড়ছে। যদি কমন ইউজের মধ্যে পড়ে সেটা তো তোমার খুব ভালো কথা, কারণ কমন ইউজের মধ্যে পড়লে তুমি বেসিক কমন জিনিসগুলো তো পড়েই ফেলেছো, যে ফর মানে জন্য, বিসাইড মানে পাশে, এটা খুবই সোজা। কিন্তু যদি অ্যাপ্রোপ্রিয়েট ইউজের মধ্যে সেটা পড়ে, তোমার যে ডায়েরি থাকবে সেই ডায়েরির মধ্যে সঙ্গে সঙ্গে লিখে ফেলতে হবে সেই সেন্টেন্সটা সহ, শুধু প্রিপোজিশনটা ভার্বটা লিখলে হবে না, কারণ বাক্যের ইউজটা সহকারে যদি লেখো তাহলে মনে থাকবে। সঙ্গে সঙ্গে ডায়েরির মধ্যে সেই অ্যাপ্রোপ্রিয়েট ইউজটা তোমাকে লিখে ফেলতে হবে, যে এই শব্দটার পরে এই প্রিপোজিশনটাই বসে। হয়ে গেল, তোমার একটা স্টক বেড়ে গেল। দেখো, দেখা গেলো তুমি একটা প্যাসেজ পড়ছো, সেই প্যাসেজে আছে ম্যাঙ্গো ফলস ফ্রম দ্য ট্রি, আমটি গাছ থেকে পড়ে। এখানে দেখো ফ্রমের কি ব্যবহার, ফ্রমের একদম কমন ইউজ, কারণ ফ্রমটার মানে থেকেই বোঝাচ্ছে, অন্য কিছু বোঝাচ্ছে না, ঠিক আছে। কিন্তু এখানে দেখো হি ডাইজ ফ্রম ওভার ইটিং, এখানে কিন্তু সে মরে যায় ওভার ইটিংয়ের জন্য। এখানে কিন্তু ফ্রমের মানে আর থেকে নেই, ফ্রমের মানে জন্য হয়ে গেছে। তার কারণ কি? তার কারণ ডাইজের পরে ফর হয় না, ডাইজের পরে কোনো কিছু থেকে মরলে ফ্রম হয়, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু ফ্রমের অরিজিনাল মানেটা কিন্তু নেই, যেখানে এখানে কিন্তু অরিজিনাল মানে আছে। তাহলে ম্যাঙ্গো ফলস ফ্রম এটা হচ্ছে কমন ইউজ, আর হি ডাইজ ফ্রম ওভার ইটিং এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ইউজ। তাহলে তুমি সঙ্গে সঙ্গে এই অ্যাপ্রোপ্রিয়েট ইউজটা তোমার ডায়েরির মধ্যে লিখে নাও, ওকে। আচ্ছা, এবার কি, দেন মেক কোশ্চেন আউট অফ দ্য প্যাসেজ। তুমি ধরো একদিন একটা প্যাসেজ পড়লে, সেখান থেকে তুমি 10খানা এরকম লাইন তুলেছো যেখানে প্রিপোজিশন রয়েছে, সেখানে কমন ইউজেজও রয়েছে, প্লাস অ্যাপ্রোপ্রিয়েট ইউজও রয়েছে। এবার 10টা টুকে লিভ ইট ফর অ্যাটলিস্ট 24 আওয়ার্স, 24 ঘন্টার জন্য সেটা তুমি রেখে দাও, ওকে। কেন রেখে দাও? কারণ সঙ্গে সঙ্গে তুমি যদি ওটাকে সলভ করতে যাও, দেন মেক কোশ্চেন আউট অফ দ্য প্যাসেজ, 10টা কোশ্চেন তুমি তৈরি করো, ওখান থেকে কোশ্চেন তৈরি করে তুমি এটাকে 24 ঘন্টার জন্য রেখে দাও, ঠিক আছে। কেন 24 ঘন্টার জন্য রাখতে বলছি? কারণ 24 ঘন্টার জন্য তুমি যদি না রাখো, মেমোরিতে কিন্তু মুখস্থটা নিয়ে নিতে পারে, কনসেপশনটা নাও আসতে পারে। তাই অ্যাটলিস্ট 24 ঘন্টার জন্য যে কোশ্চেনটা তুমি রেডি করলে সেটা রেখে দাও। এরপর 24 ঘন্টা পর তুমি সেই কোশ্চেনগুলো সলভ করতে বসো, দেখো কোনটা মনে আছে কোনটা মনে নেই। আশা করি ম্যাক্সিমামই মনে থাকবে, যেটা মনে থাকবে না সেটা ডায়েরি থেকে আবার দেখে নাও যেটা কি হবে, ঠিক আছে। এই যে পুরো পদ্ধতিটা, এই পদ্ধতিটা যদি তুমি মিনিমাম 3-4 মাস ফলো করতে পারো, তোমার প্রিপোজিশনের একটা ভালো ডেপথ তৈরি হয়ে যাবে, আমি এটা একদম গ্যারান্টি দিয়ে বলছি, ঠিক আছে। এবার তোমরা অবশ্যই কমেন্টে জানাও, তোমরা যদি কমন প্রিপোজিশনের ইউসেজগুলো না বুঝতে পারো। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কোনো মা বাপ নেই, এটা হচ্ছে একদম যত প্র্যাকটিস করবে তত স্ট্রং হবে। কিন্তু কমন প্রিপোজিশনগুলো কিন্তু তোমাদের হাতে, কারণ যে কোনো গ্রামার বই দেখে তোমরা এগুলো করে ফেলতে পারো, ওকে। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, ভালো থাকো, সুস্থ থাকো, বাই।